সুপ্রভাত। আমি ঘুম ভাঙানিয়া পাখি। আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে, রঙিন আলোয় ভুবন রাঙাতে। ওঠো ওঠো, জেগে ওঠো সবাই, আমি ঘুম ভাঙানিয়া পাখি। তোমাদের ধর্মের বড়ি খাইয়েই, তোমাদের অর্থের লোভ দেখিয়েই, তোমাদের মেয়াদোত্তীর্ণ গাঞ্জা সেবন করিয়েই রাজনীতিবিদরাও, ধর্ম ব্যবসায়ীরাও গভীর ঘুমে নেশাগ্রস্ত করে রেখেছে, গভীর ঘুমে আচ্ছন্ন করে রেখেছে, তোমাদের ধর্মান্ধ করে রেখেছে। তোমাদের অর্থের লোভ দেখিয়ে, গরুর গোস্ত খাইয়ে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের বিভ্রান্ত করছে। হে নতুন প্রজন্মের উদ্ভ্রান্ত বিভ্রান্ত যুবক যুবতীগণ, তরুণ তরুণীগণ, নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাগণ, তোমরা রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হচ্ছ। তোমাদের মনের অগোচরে তোমাদের সপ্তান্বেষী মহল, পিনাকি ভট্টাচার্যের মতো ক্রিমিনাল একজন নাস্তিক তোমাদেরকে বিভ্রান্ত করছে। তোমরা জেগে ওঠো সবাই। হে তৃণাল সুন্দরী, আমার ৩ নম্বর, তুমি কোথায়? তোমাকে কেন হারিয়ে ফেলেছি? আচ্ছা, আমি একটা নোটিশ পড়তেছি, তোমাদেরকে দেখাচ্ছি, তারপর কথা হবে। এই যে দেখো, প্রধান উপদেষ্টার দপ্তর হইতে এই মর্মে বিজ্ঞাপিত হইতেছে যে, যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী আপনাদের গৃহ, বাণিজ্যিক প্রতিষ্ঠান, দোকান বা স্টল ভাঙ্গিতে, অগ্নিসংযোগ, দখল অথবা লুণ্ঠন করিতে আগমন করেই, তবে তাহাদের কার্যকলাপে কোনরূপ বাধা প্রদান করিবেন না। ক্ষমতাসীন মব সরকার কর্তৃক সংবিধান সংস্কারের পরিপ্রেক্ষিতে এইরূপ কর্মতৎপরতাকে আইনগতভাবে বৈধ ও সরকার সমর্থকগণের অধিকার হিসাবে স্বীকৃত করা হইয়াছে। যদি কোনো ব্যক্তি বা এলাকাবাসী উক্ত কর্মতৎপরতায় বাধা প্রদানের চেষ্টা করেন, তবে তাহার ও এলাকাবাসীদের বিরুদ্ধে অপারেশন ডেভিল হান্ট নামক বিশেষ অভিযান পরিচালনা করা হইবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আচ্ছা, এটা আমার কাছে মনে হয় বানানো, তাই না? মিথ্যা প্রচারণা। ভাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম ইউজ করে এটা কি লাগাইছেন? এটা কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম নাকি? এটা মাঝখানে কি যেন দেখা যায়? গণহত্যার ছবি। এসব আমি বিশ্বাস করি না। ডক্টর ইউনূস, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী। তিনি এই অশান্তির কাজ করতেই পারেন না, এমন হুকুম জারি করতেই পারেন না। ভাই, আপনারা আর কত মিথ্যা কথা বলবেন? একেবারে পাও থেকে মাথা পর্যন্ত শতভাগ মিথ্যা, মিথ্যা, মিথ্যা প্রচারণা, ধর্মের নামে মিথ্যাচারিতা। আপনাদের নিয়ে কথা বলতে আমি আর স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমি অসুস্থ হয়ে যাই। তৃণা, তুমি আসো দেখি, কোথায় আমার ৩ নাম্বার? এই তৃণা, তোমাকে ৩ নাম্বার ঘোষণা দেওয়ার আমার ছোট বউ আমার সাথে রাগ করেছে, কথা বলে না। আজ ৩ দিন যাবৎ আমার ছোট বউ অভিমান করে আমার সাথে কথা বলে না।
লাভ ইজ পাওয়ার। হ্যাঁ, লাভ ইজ পাওয়ার। তুমি কোথায়? এই যে বাসায়, রুমে। হ্যাঁ, একবার এই বাসায়, এই হোটেলে, এই রেস্টুরেন্টে, এই বোনের বাসায়, দুলাভাইয়ের বাসায়। কালকে তো আমি আমি তো ভয় পাইছি, তোমার দুলাভাই হয়েছে দারোগা। এখন আমি তোমার সাথে হোটেলে ছিলাম, আমাকে এত পচান পচান কেন মিস্টার সেফরুদা? কি কি কথায় কেন? তুমি বলছো যে তুমি আপনাকে দারোগার তো কথা শুনে ভয় পাইছি। তোমার দুলাভাই দারোগা। এখন তোমার দুলাভাই বলবে, এই আমার কচি শাড়ির সাথে তুমি বুড়া বেড়া, তোমার বয়স 100 বছর হইতে 21 বছর বাকি, তোমার মাথায় চুল নাই, দাঁত নাই, হাত পাও চিকন, পেট মোটা, গরিব, টাকা পয়সা নাই, তুমি তার মহা বিশ্বের সেরা গালিবাজ, তুমি এসব কি করো, তুমি নাস্তিক, তুমি অধার্মিক, তুমি আরো কত কিছু। আমার শাড়িকে পটাইয়া তুমি কি করছো এসব? আমার বিরুদ্ধে তো সে মামলা দিবে, সে তো আইনের মানুষ না। মামলা দিলে আমি আসবো, আমি বাঁচিয়ে নিয়ে আসবো, উদ্ধার করে নিয়ে আসবো। আরে এখন পুলিশ ধরলে কি আর বাঁচিয়ে রাখে নাকি? তাছাড়া আমি বুড়া তুরা মানুষ, 3টা বাড়ি দিলে তো আমি মরে যাবো। আমি আছি, নো টেনশন। আমি ঠিক আছি। আছে, তুমি ভেরি গুড। তুমি তো এখন তাহলে বডি বিল্ডিং করো, কুম্ফু কারাতে শিখো। 10টা পুলিশকে যেন তুমি খালি হাতে কুম্ফু কারাতে দিয়ে ঠেকাইতে পারো, হাতের মানে বাংলাদেশের পায়ের পুলিশ হাতের। এখন, কয়টা পারবা পুলিশ? বাংলাদেশের নাকি এখন তো সব চামচা। তার কথা না, তোমাকে দৈহিক শক্তি থাকতে হবে, মুখের শক্তি, আচ্ছা, যুক্তি থাকতে হবে। দিতে পারবো, যেমন সমস্যা আমার নাই। শব্দ বোমা, আমার শব্দ বোমার আঘাতে পৃথিবী প্রকম্পিত করে দিচ্ছি। এই ভিয়েনা থেকে সারা পৃথিবী আমি আমি কন্ট্রোল করছি, ঠিক না? সারা পৃথিবী আমার কথায় উঠে বসে। আমি যদি বলি এই পৃথিবীর 800 কোটি মানুষ দাঁড়িয়ে যাও, সবাই দাঁড়িয়ে যায়। আমি বলি সিট ডাউন, সব বসে যায়। আমি বলি স্ট্যান্ড আপ, সব দাঁড়িয়ে যায়। আমি এরকম কমান্ডার ইন চিফ, প্রধান সেনাপতি, সারা পৃথিবীর প্রধান সেনাপতি, ঠিক কিনা? বুঝলাম। আচ্ছা, তো এত তুমি তুমি আগে বলো, দাঁড়াও, আগে কথা শোনো। তুমি এত কচি কচি সুন্দরী তরুণী, 28 বছরের তরুণী, কচি কচি সুন্দরী যুবকেরা তোমার পিছে ঘুর ঘুর করে, তারপর তুমি আমার মতো এই বুড়া বেটাকে কেন বেছে নিয়েছো? কথা প্রশ্ন শেষ না করতে মুখের থেকে কথা খাই না, মাইজে বললাম তোমার এখন কথা কইতে কষ্ট হয় না? কি কইছি আমি, তুমি জবাব দিছো কি? যে তরুণদেরকে তুমি তরুণদের পিছে না ঘুরে তুমি আমার মতো লান্ডু বান্ডু বুড়া, তারপরে তোমার দাদার থেকে বড়, তো আমাকে কেন তুমি টার্গেট করেছো? আমাকে কেন তোমার স্বামী হিসেবে আমাকে চাও? ভালো লাগে কেন ভালো লাগে? আমার ওই বুড়া। তিনটা কারণ বলো, কি কি কারণে আমাকে তোমার ভালো লাগে? তো যাদের একটু বয়স, তারা বউকে খুব ভালোবাসে। আর দ্বিতীয়ত এরকম তো হচ্ছে আরো অনেক বুড়া, আরো কোটি কোটি বুড়া আছে। আমার তো আরো কোটি কোটি বুড়া আছে, তাদেরকে কেন ভালোবাসে? এখন কিছু করার না, এটা আমার মনকে জিজ্ঞাসা করলে মন সেম কথাই বলবে, সে বোধহয় ভালো লাগে। এখন কি করবো? কেন ভাল লাগে বোকা? ভালো লাগে, কেন ভালো লাগে আমি জানি না। সবচেয়ে ভালো লাগে হচ্ছে সেবুদার যে শব্দ ভোমা, এগুলো মনে হচ্ছে যেন আমি অন্যায়ের প্রতিবাদ করছি, এটা বলতে হবে। এটাই তো কারণ যে আমি অন্যায়ের প্রতিবাদ করছি, সত্য প্রতিষ্ঠার জন্য লড়াই করছি, নাকি? হ্যাঁ, মিথ্যা কথা বলছি না, সদা সত্য কথা বলছি। এবং যে কথাগুলো তোমরা 20 কোটি বাঙালি বলতে পারো না, তোমরা প্রাণের ভয়ে, তোমাদের মান ইজ্জতের ভয়ে, ধন সম্পদের ভয়ে তোমাদের জিম্মি করে রেখেছিল শেখ হাসিনা 15 বছর যাবৎ, সেই কথাগুলো তোমাদের হয়ে আমি বলেছি। এই কথাগুলো বলবে, এইভাবে বলবে। এখন তোমাকে আমার ভালো লাগে, এমনও হইতে পারে যে তোমার ধারণা আমার কোটি কোটি টাকা আছে, তো আমাকে বিয়ে করলে তুমি ভিয়েনা আসতে পারবা, আমার বউ হইলে ভিয়েনা আসতে পারবা, সেই জন্য আমাকে ভালোবাসো। আসলে ভালোবাসার অভিনয় করো, ঠিক না? ঠিক ঠিক, সম্পূর্ণ কথা নয় কাজ, মঞ্চ নয় মাঠ, প্রমাণ করতে হবে
তোমার জীবন দিয়ে। তুমি কি আমার জন্য তুমি জীবন দিতে রাজি? অবশ্যই রাজি। বলে দেখেন একবার। খাইছে পারে না, 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 এটা পৃথিবীর সবচেয়ে মিথ্যা কথা। না, যে বলে আমি তোমাকে তোমাকে আমার চেয়ে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা এটা। নিজের জীবনের চেয়ে কাউকে বেশি ভালোবাসা যায় না। এগুলো আবেগের কথা, অনেক সময় অনেক আবেগ প্রবণ হয়ে অনেকে আত্মহত্যা করে, এটা প্রমাণ করে। তুমি আবার আপনি কিন্তু এখন যখন যাইয়া তুমি এখন যাইয়া কিন্তু এখন ফ্যানের সাথে ঝুলে যাবা না, সাবধান। তুমি বলবা যে ঝুলবো না, লাইট সাথে গলার, যদি মরি তো ভালো, না মরলে তো আলহামদুলিল্লাহ। গলা দড়ি দিয়া ঝুলবা না ফ্যানের সাথে, আবার বাথরুমে গিয়ে হারপিক খাবা না, সাবধান। তোমার জীবনের দাম আছে, তুমি সুন্দরী তরুণী, তোমাকে আরো বেঁচে থাকতে হবে এই পৃথিবীর জন্য। মদ মদ কি বলছো? মদ খাবা? মদ খেয়ে মারা যাবো না, মদ খাবা না। মদ খাও, মানুষ হও। আমি কি বলেছি কখনো মদ খাও মরে যাও? এটা বলেছি? মদ খাও মাতাল হও, এটা বলেছি? আমার কথাকে তোমরা মিস ইন্টারপ্রিট করো, যেমন করে মোল্লারা কোরআনের বাণীকে, হাদিসের বাণীকে, নবীজির কথাকে ভুল ব্যাখ্যা করে, মানে মিস ইন্টারপ্রিট করে। তোমরা, আমি বলি মদ খাও মানুষ হও, আর তোমরা মদ খাইয়া এক ছেলে 10-12 জন ছেলে মদ খেয়ে আরো নেশা করে বান্ধবীকে বাড়িতে নিয়ে ধর্ষণ করে হত্যা করেছে। এটা কি বলেছি আমি? না, আমি তো শুনি নাই। কি শুনেছো? তোমার দেশে তো এসব ঘটনা ঘটে। একটা মেয়েকে বয়ফ্রেন্ড, একজন বয়ফ্রেন্ড দাওয়াত দিয়ে বাড়িতে নিয়া তার আরো 7-8 জন নাকি 10-12 জন বন্ধুকে ডাইকা নিয়া উপর্যুপরি গণ ধর্ষণ করে হত্যা করেছে। এটা তুমি জানো না? সে মেয়ে হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। দেশের খবর রাখো না, খবর দেখো না, টেলিভিশন দেখো না, তুমি শুধু কেবল সাজুগুজু করে টিং 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 ঘুরো। আবার রেস্টুরেন্টে যাইয়া দেখি যে তুমি মজার দামি দামি জিনিস খাও, আমাকে দেখাইয়া আবার লোভ লাগাও। আচ্ছা, এবার তুমি বলো তোমার জীবনের উদ্দেশ্য কি, লক্ষ্য কি? জীবনের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে, আমি তো একবার বলেছিলাম যে আমার লটা আমি কমপ্লিট করতে চাই, তার পাশাপাশি হচ্ছে রাজনীতিতে আমি যাবো, নোংরা রাজনীতি। তাও যদি দেখি যে না, আমার প্রতিপক্ষ হচ্ছে আমার শত্রু, তাহলে বিটের মাটি বিক্রি করলে হোক তার বিপক্ষে যাবো। বুঝে নেই কি বলেছ? এতক্ষণ বললাম, বুঝেন নাই? শেষের কথা বুঝে নাই। কি শত্রু কি বলছো? সবাই শুনতে বুঝতে হবে। আবার বলো, শেষের সেন্টেন্সটা বলো, কি বলেছো? এটা সেন্টেন্স শেষের যে আমি যে বাক্যটা বলেছি সেটা হচ্ছে, আমি রাজনীতিতে যেতে চাই, কিন্তু রাজনীতি হচ্ছে নোংরা রাজনীতি। আর যদি আমার প্রতিপক্ষ যদি আমার শত্রু হয়, তাহলে তার বিরুদ্ধে আমি ভবিষ্যতে ইলেকশন করব। এটা আমার টার্গেট। তোমাকে আগে রাজনীতি করতে হলে কি করতে হবে? তোমাকে নিজের দল গঠন করতে হবে, তোমার আদর্শ কি ঠিক করতে হবে, তোমার এজেন্ডা কি, তুমি কেন রাজনীতিতে যাবে। তোমার এলাকায় তো আরো অনেক রাজনীতিবিদ আছে, অনেক রাজনৈতিক দল আছে, তারপরেও তুমি কেন রাজনীতিতে যেতে চাও? নিজে গাড়ি পাবা, বাড়ি পাবা, কোটি কোটি টাকা বানাইবা, তখন সেফুদা বলবে হাই ডার্লিং তুমি আবার বউ, 3 নাম্বার বউ, এসব নাকি? আপনি যে 3 নম্বর বউ বলতেছেন, আপনার যে বড় বউ আর ছোট বউ, আপনি কি দুইটা ঘন দলাই দিবে না? দৌলাই আমার কলা কাটতে বলব। তাহলে যে কলা, তাহলে আপনার যে গলা কাটা জামাই নিয়ে আমি কি করবো? সেই তো কথা, এই জন্যই তো বলছি। এখন যে তুমি যে আমার 3 নাম্বার হতে চাও, তুমি কি চাও আমাকে মেরে ফেলুক? না, আমি তো চাই না। তাহলে এখন কি উপায় কি এটার? এখন তাহলে তুমি আমাকে ভালোবাসো, ঠিক আছে, কিন্তু আমার বউ হইবা না। পারবো না, ডিলিট দিতে পারবো। ডিলিট দিতে পারবা না? না, আমার জীবন থেকে আমি আপনাকে ডিলিট দিতে পারবো। ও মাই গড, এখন আমার উপায় কি? হে জনগণ, জনগণের কাছে গণ আদালতে বিচার দেই? না, গণ আদালতে বিচার দিতে হবে না। আপনার আদালতে আপনি বিচার দেন। প্রেম আদালতে, প্রেম আদালতে বিচার দেই। হ্যাঁ,
প্রেম আদালতে বিচার দেওয়া যায়। এই যে মৌলিক লিওন এসেছে, আমার বরিশাল্লা বন্ধু, আমার বরিশালের বেয়াই, এই যে ভিয়ানাতে থাকে, তার বউ আছে অনেক সুন্দরী তরুণী বউ, তার বউকে ঢাকায় রেখে দিয়েছে, সে মাঝে মধ্যে যায় 2-4 বছর পর পর, কিন্তু সে এই ভিয়ানাতে দেখি কচি কচি সুন্দরী তরুণীদেরকে দিকে তাকিয়ে তাকে প্যাল প্যাল করে। আমার স্বর্গে বাগানে আমি যাই, আমি গাছের নিচে ধ্যান করি, জিকির করি, সে দেখি দূরে কোথাও বসে থাকে, সে ওখান থেকে পর্যবেক্ষণ করে আমাকে দেখে। তারপরে দেখো এই যে মোশাররফ হোসেন মন্টু, প্রিন্সিপাল মোশাররফ হোসেন মন্টু, হাসমতুন্নেসা হাসু, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ অ্যান্ড স্বপ্নিল কিন্ডার গার্ডেন, এই সবগুলোর দায়িত্বে তিনি আছেন। তিনি হলেন প্রিন্সিপাল। তিনি এখন কোথায় ওই ভোলা বা বরিশাল কোন অঞ্চলে পটুয়াখালী গিয়েছেন রাজনৈতিক কারণে। তুমি তার সাথে না তোমার পরিচয় করিয়ে দিয়েছি, মনে আছে না? সিরাজুল আলম খান সেন্টারে। তার উদ্দেশ্যে কিছু বলো, ওই যে সে আছে শুনতেছে, সে তোমার এখন ভোলা পটুয়াখালী এই অঞ্চলে রাজনৈতিক সফরে আছে, শ্রমিক নেতা। আপনি কেন ক্যামেরা অফ করে আছেন আমার সামনে? কে বলেছে? আমি তো ক্যামেরা আছে, অফ করা নাই। আমার এখানে তো ক্যামেরা আপনাকে শো করতেছে, অন্ধকার শো করতেছে। এখন এখনো কোন সমস্যা আছে? আই ডোন্ট নো। আপনার মুখখানা না ভালো লাগে না। আমার মুখ দেখা যায়? এখন দেখা যায় না তো। আমি স্ক্রিনশট দিয়ে রাখি, দেখেন, আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দেব কিরকম আসছে। না, পরে দেখা যায়, তুমি দেখবে শেষ হয়ে যাওয়ার পর দেখবে আমাকে দেখা যায়। আচ্ছা, আজকে আমার এখানে আমাকে মানে দেখার জন্য 2 জন ডাক্তার আসবে কিছুক্ষণের মধ্যেই। আপাতত আমি বিদায় নেই। তুমি কিছু বলো না, এর মধ্যে কিছু বলো জাতির উদ্দেশ্যে, নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলো। এই যে ভাঙচুর হচ্ছে, যে আমি সেবুদাকে দেখতে পাচ্ছি, আমার মনে দুঃখ মনে রয়ে গেল। বঙ্গবন্ধুর বাড়ি যে ভেঙেছে, আরো অনেকের ঘর বাড়ি, মুক্তিযোদ্ধাদের ঘর বাড়ি ভেঙে ফেলছে, মুক্তিযুদ্ধের স্মৃতি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করা হচ্ছে। এরা কারা? এই কাজটা কি সঠিক যা করছে? অরিজিনাল মুক্তিযুদ্ধ যদি হয় তাহলে সঠিক নয়, আর ভুয়া যদি মুক্তিযুদ্ধ হয় তাহলে 100% সঠিক। বুঝি নাই। বঙ্গবন্ধুর বাড়ি সেটা কি? 32 নাম্বার। যদি ওইটা রেখে দিয়ে অন্য কোনো কাজে ব্যবহার করতে তাহলে ঠিক ছিল, বাট এত ভেঙে, মানে বাংলাদেশে তো যত সম্পদ আছে, মানে সম্পদ যা গড়ছে তা থেকে দ্বিগুণ ভাঙতেছে। যেমন মানে একটার পর একটা এগুলা না, মেট্রো রেল ভেঙেছে, তারপরে তোমার জাতীয় সংসদে আগুন লাগিয়েছে, গণভবন ভেঙেছে, তারপরে তোমার বঙ্গবন্ধুর বাড়ি। শোনা, তুমি যেটা জানো না, দেশে থাকছো, হইয়া গেছো 30 বছরের কাছাকাছি বয়স, এখন তো খবরই জানো না। বঙ্গবন্ধুর বাড়ি ওটা তো বঙ্গবন্ধুর না, ওটা সরকারি সম্পত্তি। ওটা জাতীয় জাদুঘর, ওটা দান করে দেওয়া হয়েছে। ওটা হাসিনার বাড়ি নয়, হাসিনার বাপের বাড়ি নয়। হাসিনার বাপের বাড়ি ছিল, তো এটা তো জাতীয় সম্পদ, জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর। মুক্তিযুদ্ধের সব স্মৃতি কারা ধ্বংস করছে? যারা রাজাকারের সোদা, জাগো মায়েরে পাক আর্মি চুদে জন্ম দিয়েছে, ওদের মায়েরে আমি কুত্তা দিয়ে চোদাই, ওদের মায়েরে কুত্তা দিয়ে চোদাই, জামাত শিবির দিয়ে কুত্তা দিয়ে চোদাই, বিএনপি দিয়ে কুত্তা দিয়ে চোদাই, বাঙালির গোষ্ঠীর চুদি, কুত্তার বাচ্চা খানকি মাগির চোদারা। কেন? 32 ধানমন্ডি 32 নম্বর তোকে মায়ের চুদেছে, ওই রাজাকারের চোদারা তোকে গোষ্ঠীর চুদি। ওই ডক্টর ইউনূস বুড়া খানকির বলা তোর সোনা খাড়ায় না, তোর মায়ের কবর থেকে তুলে তোর মায়ের বোদা দিয়ে ঢুকাই দেই। ডক্টর ইউনূস ব্যাকটার বলা রাজাকারের চোদা, তুই নাস্তিক খানকির বলা, ঠিক আছে?